ফোনের রিংটোনের আওয়াজে জাঙ্কুকের তন্দ্রা ভাঙে। ঘুম থেকে ওঠার কোনো ইচ্ছাই ছিল না তার শরীরের প্রতিটি কোষ যেন প্রতিবাদ করে উঠছে। বন্ধ হয়ে আবার বেজে উঠে ফোন। না, ধরতেই হবে। ফোন ধরার জন্য হাত উঠাতে উদ্যত হতেই অনুভব করে কারো উষ্ণ মৃদু আলিঙ্গন। চোখ খুলে দেখে মেয়েটা এমনভাবে তার হাত জড়িয়ে আছে যেন ছাড়লে সে ডুবে যাবে কোনো এক অতল গভীর সমুদ্রে। কয়েক ঘন্টা আগে ঘটে যাওয়া মধুময় দৃশ্যগুলো জাঙ্কুকের মনে পড়তে ঠোঁটের নরম হাসি ফুটে ওঠে। তে অন্যরকম, অদ্ভুত এক মিশেল আত্মবিশ্বাস আর সংযমে, সবার থেকে আলাদা। তার সঙ্গে থাকা মানে নিঃশব্দ জ্বলন্ত আগুনে পুড়তে থাকা। জাঙ্কুক এর আগে কখনো এভাবে কারোর সাথে উপভোগ করেনি কোনো রাত। কারো সান্নিধ্য তাকে এত খুশি করতে পারেনি। এমন সান্নিধ্য সে বারবার পেতে চায়, বারবার অনুভব করতে চায়। কল কেটে গেছে আবার। রুমের ভেতর আলো জ্বলছে মৃত, অথচ জানালার বাইরে এখনো ঘুটঘুটে অন্ধকার। ল্যাম্পটা জ্বালানো ছিল, বন্ধ করতে ভুলে গিয়েছিল জাঙ্কুক রাত্রে, যার কারণে এখন তের মায়াবী মুখ স্পষ্টভাবে দেখতে পাচ্ছে সে। তের ঘুমন্ত মুখটা একেবারেই শান্ত, একটুখানি ক্লান্তি ছেয়ে আছে মুখশ্রীতে, তবু এক ধরনের প্রশান্তি ছড়ানো। জাঙ্কুকের মনে হয় তেকে বর্ণনা করার জন্য শুধুমাত্র সুন্দর শব্দটা যথেষ্ট নয়, শব্দের ভান্ডার পুড়িয়ে যাবে বলতে গেলে। একটা শব্দের মধ্যে আরো বহু শব্দ লুকানো, মায়াবী, মনোমুগ্ধকর, অতি স্নিগ্ধ, এক ধরনের প্রাণঘাতী সৌন্দর্যদের, যেটার স্পর্শে জাঙ্কুক নিজেও হারিয়ে যেতে পারে। জাঙ্কুক জানে এই সৌন্দর্যের পেছনে রয়েছে কালো ছায়া। যতই সে হাসুক, যতই আত্মবিশ্বাসের সহিত চোখ তুলে তাকাক না কেন, তার চোখের গভীরে সেই কালো ছায়া এখনো বেশি বেড়ায়। ঝকঝকের সেই জগৎ, সে ছায়া সবকিছুই তেকে এমন করে গড়ে তুলেছে। এই অন্ধকার জগৎটা সবাইকে একইভাবে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছে, আর তেও বোধহয় সেই ধ্বংসের একটা নিঃশব্দ ফলাফল। আলো আধারের সৃষ্টি একটা মানুষ। জাঙ্কুকের ভাবনায় ব্যাঘাত ঘটায় ফোনের আওয়াজ। জাঙ্কুক অবশেষে বিরক্ত হয়ে ফোনটা তুলে নেয়। প্রাইভেট নাম্বার। ঘড়ির কাঁটায় 4:30 দেখাচ্ছে। মাত্র 2 ঘন্টা ঘুমিয়েছে সে। অফ করে তো বাল। সামান্য নোটে চড়েতে জাঙ্কুকের হাত আরো শক্ত করে ধরে। জাঙ্কুক কলটা রিসিভ করে নেয়। বল, ইম্পর্টেন্ট কিছু না হলে তোর খবর আছে। ওপাশ থেকে মিনগুর গলা শোনা যায়। ইম্পর্টেন্ট না হলে তোকে এত সকালে কল করতাম কি দুঃখে সুখে আলাপ করার জন্য নাকি? বকবক বন্ধ করে সরাসরি বল কি হয়েছে। ওরা জিজ্ঞেসে তোর সাথে মিট করার জন্য বলেছে। দাজিয়ান জাঙ্কুকের সাথে দেখা করা নাকি ওই জন্য সম্মানের ব্যাপার। ওর সাথে আগেও আমার দেখা হয়েছে, তবু এবার অন্যভাবে দেখবে তোকে। তুই ভালোভাবে বললে আই এম শিওর ও আমাদের প্রস্তাবে রাজি হয়ে যাবে। জানি ইতিমধ্যেই সে হলে পৌঁছে গেছে হয়তো। তুই এখন বের হলে সকাল সকাল ওর সাথে দেখা করতে পারবি। বড় গলায় আমাকে জানিয়েছে যে তুই ওর বাসায় যে কোনো সময় যেতে পারবি। শিওর, আমি এক্ষুনি যাব। থ্যাঙ্কস মিনগু। নো প্রবলেম, কিন্তু একটা কথা মনে রাখ, আমার কথাটা ওকে বলবি, ঠিক আছে? সাবধানে থাকিস জাঙ্কুক। তুই ডেভিল হতে পারিস, কিন্তু ও কোনো অংশে কম নয়। বুঝেছি। কল কেটে যাওয়ার পরে জাঙ্কুক ফোনটা পাশে রেখে একটা গভীর নিঃশ্বাস ফেলে। ঠিক তখনই তার কানে ভেসে আসে একটা মেয়েলি কণ্ঠস্বর। কি হয়েছে? তে জেগে গেছে, চোখে ঘুমের আভাস, মুখে হালকা বিভ্রান্তি, চুলগুলো এলোমেলো। অপরূপ লাগছে মেয়েটাকে। ঘুমাও। জাঙ্কুক বেড থেকে উঠে দাঁড়ায়। তুমি কোথাও যাচ্ছ নাকি? তে ধীরে ধীরে উঠে বসে। ডান হাতে কনুইয়ের উপর ভর দিয়ে বাম হাত দিয়ে চোখ মুছতে থাকে সে। হ্যাঁ, জরুরি কাজ আছে আমার। এখনই? এত সকাল সকাল? হ্যাঁ, এক্ষুনি বের হতে হবে আমাকে। একজনের সাথে দেখা করতে যাচ্ছি। তে গা থেকে কম্পিউটারটা সরিয়ে নিঃশব্দে বিছানা থেকে উঠতে গিয়ে হঠাৎ হালকা ব্যথায় মুখ কুঁচকে ফেলে। জাঙ্কুক একটা দীর্ঘশ্বাস ছেড়ে নিঃশব্দে তেকে সাহায্য করতে যায়, কিন্তু তে হাত সরিয়ে বলে, পারবো আমি, লাগবে না। তারপর বেড থেকে নেমে ফ্লোর থেকে নিজে ছড়ানো ছিঁড়ানো এলোমেলো কাপড়গুলো কুড়িয়ে নেয়। কোথায় যাচ্ছ তুমি? ঘুমাতে, আমার রুমে। তে ঘুমালে এখানে ঘুমাও। তে না বোধক মাথা নাড়ে। আমি ওখানে ঘুমাবো, ওই বিছানায় অভ্যস্ত হয়ে গেছি। পরের মুহূর্তে জাঙ্কুক উঠে দাঁড়িয়ে দ্রুত পায়ে তের কাছে গিয়ে তেকে কোলে তুলে নিয়ে আবার বিছানায় বসিয়ে দেয়। জাঙ্কুক, আমি তো বলেছি আমি ওই রুমে ঘুমাবো। তুমি এখানেই ঘুমাবে। ফাইন। তে জাঙ্কুকের দিকে না তাকিয়ে কম্পিউটার দিয়ে নিজের শরীর ঢেকে ফেলে। জাঙ্কুক হালকা নিঃশ্বাস ফেলে বিছানার কিনারায় বসে কিছুক্ষণ তাকিয়ে থাকে তের দিকে। রাগ করছো তুমি? আচ্ছা বলো, কি চাও? আমি থাকি তোমার সাথে। তের ঠোঁটে এক চিলতে হাসি ফুটে ওঠে। চোখ বন্ধ রেখে এসে বলে, যেখানে খুশি চলে যাও, আই ডোন্ট কেয়ার।
জাঙ্কুক মৃদু এসে সামনে ঝুঁকে তের কাঁধে একটা চুমু এঁকে দেয়। তে স্থির থাকে, কিছু বলে না। আমার কেন জানি মনে হচ্ছে তুমি আমাকে মিস করবে। জাঙ্কুক আর এই জুহিতের গলায় ছোট্ট একটা চুমু এঁকে দেয়, ঠিক যেভাবে কয়েক ঘন্টা আগে দিয়েছিল। আদরে আদরে মুড়ে নিয়েছিল নিখুঁতভাবে। তে আবেশে চোখ বন্ধ করে ফেলে। আঙুলের ডগা অজান্তে জাঙ্কুকের কালো ঘন মসৃণ চুলে ডুবিয়ে দেয়। এই লাভবাইটগুলো তোমার শরীরে মানাচ্ছে ভালো, সুন্দর লাগছে তোমাকে, ভয়ানক সুন্দর। আর লাভবাইটগুলো না থাকলে তবুও সুন্দর লাগবে তোমাকে। তে জাঙ্কুকের চুলে হাত বুলিয়ে দেয়। আমি যদি তোমাকে একটা কাজ করতে বলি, করবে? কি সেটা বলো আগে। আমি চাই তুমি আমাকে ডিনারে নিয়ে যাবে, ফ্যান্সি হোক বা চিপ, আই ডোন্ট কেয়ার। আমি শুধু ডিনারে যেতে চাই তোমার সাথে। জাঙ্কুক কিছুক্ষণ চুপ করে থাকে। তে ভ্রু কুচকে জাঙ্কুকের জবাবের আশায় তাকিয়ে থাকে, কিন্তু জাঙ্কুক আচমকা ঠোঁট কামড়ে হেসে ওঠে। তে ঠোঁট ফুলিয়ে এনে জাঙ্কুককে হাসতে দেখে, কারণ ও বুঝতে পেরেছে জাঙ্কুক মজা নিচ্ছে। আই হেট ইউ বলেই ঠেলে দূরে সরিয়ে দেয় জাঙ্কুককে। জাঙ্কুক আবার কাছে আসে। ব্যাস এটুকুই। ব্যাপারটা এমন না যে আমি কখনো বাইরে ডিনার করতে যাইনি, গেলেও কখনো আমি এনজয় করতে পারিনি। জাঙ্কুকের দৃষ্টি কঠোর হয়। ও জানে তে হয়তো জংসুকের সাথে ডিনারে গিয়েছে অনেকবার, অনেক মিটিং করেছে, এমনকি গেস্টদের এন্টারটেইন করতেও বাধ্য করা হয়েছে তাকে। এই চিন্তা মাথায় আসতেই হুট করে জাঙ্কুকের মাথা গরম হয়ে যায়। তার মানে তোমার ধারণা আমার সঙ্গে গেলে তুমি এনজয় করবে? হ্যাঁ, কিন্তু তোমার যেহেতু এতই সন্দেহ, তাহলে আমি অন্য কাউকে নিয়ে যাব। তোমাকে শুধু হ্যাঁ বলতে হবে। কাকে নিয়ে যাবে? হয় ইয়ঞ্জন, নয়তো আমার 5 জন ছাত্রদের। যদি ওরা রাজি না হয়? তে মুচকি হাসে। তাহলে আমি হবি বা কিটেনকে নিয়ে যাব। ওরা যাবে না তোমার সাথে। কেন? কারণ আমি মানা করে দিব ওদের। ও তাই নাকি? আর কাকে চুজ করবে? আপনাকে। ঠিক আছে, কিন্তু আজকে না, আজকে আমি ব্যস্ত থাকবো। ঠিক আছে। জিয়ন জাঙ্কুক, পার্ক বোগাম বাঁকা হেসে বলে। জাঙ্কুক মাথা নাড়ে। বসো বসো। বোগামের রুমটা পরিপাটিভাবে সাজানো, 5 স্টার হোটেলের মতো লাক্সারিয়াস তার বাড়ি। রুমটা আধো আলোয় আলোকিত, পর্দা টানানো, আর বাতাসের সাথে মিশে আছে হালকা সিগারেটের গন্ধ। বোগাম বসে পড়ে সোফায়। জাঙ্কুক তার বিপরীত পাশে বসে, চোখ সরু, মুখে নিরপেক্ষ ভাব। বলো কি খাবে? কফি, হুইস্কি? না থাক, আমি নিজেই চুজ করছি। আমি একটু শ্যাম্পেন খাবো। সেম, আমিও শ্যাম্পেন খাবো। বোগাম হালকা এসে উঠে গিয়ে আগে থেকেই সাজানো বোতল খুলে দুটো গ্লাসের ড্রিঙ্ক টেলে ফিরে আসে। জাঙ্কুক চুপচাপ বসে আছে তার সামনে। বোগাম ড্রিঙ্কস করতে করতে বলল, আমাদের দেখা হয়েছিল মাত্র একবার, 4 বছর আগে, তাই না? তবে তারপর থেকে আমি কিন্তু তোমার নিয়মিত খবর নিয়েছি। শুনলাম তুমি নাকি নিজে একটা পুরো জগৎ বানিয়ে ফেলেছ। আমার কাছেও আছে তোমার কিছু খবর, তবে খুব বেশি না, কারণ তুমি বেশ নিপুণভাবে উধাও হয়ে গিয়েছিলে হঠাৎ। অনেকে তো ধরেই নিয়েছিল যে তুমি মরে গিয়েছো। মরেছি বললে খারাপ লাগবে না, কিছু মৃত মানুষ দীর্ঘকাল ধরে বাঁচে, জানো তো। বাই দ্য ওয়ে, তোমার বাবা কেমন আছে? ভালো আছেন, বিছানায় থাকে সর্বক্ষণ, কিন্তু এখনো ফিরে আসার কথা ভাবেন। আমিই আসতে দিই না। এখন এটা আমার জীবন, আমার লড়াই। লড়াই তার রক্তে মিশে আছে, জানো তো। রক্তে একবার মিশে গেলে সেটা কিন্তু বের করা খুব কঠিন, জানি। যাই হোক, এবার আসি আসল কথায়। হঠাৎ আমার সাথে দেখা করার ইচ্ছা জাগলো কেন জাঙ্কুক? জংসুক। জংসুক দলটার মালিক? জাঙ্কুকের জোয়ার শক্ত হয়ে যায়। হ্যাঁ, ওই জংসুক। বোগাম কিছুক্ষণ জাঙ্কুকের মুখশ্রীর দিকে তাকিয়ে থাকে। তার চাহনি পাল্টে যায় কিছু একটা বুঝতে পেরে। জাঙ্কুক সামান্য এগিয়ে আসে। আমি একে ব্যাপারটা সামলাতে পারবো না এমনটা কিন্তু নয়, আমি পারবো, কিন্তু আমার একটা ব্যাকআপ লাগবে। আই নো তুমিও ঠিক সেটাই চাও যেটা আমি চাই। বোগামের দৃষ্টি নড়ে না, স্থির থাকে জাঙ্কুকের মুখশ্রীর দিকে। আমি জানি তুমি প্রতিশোধের জন্য তোলা হয়ে আছো। বোগামের মুখে হঠাৎ করে একটা বিপজ্জনক পরিবর্তন দেখা যায়। তার ঠোঁটের কোণ কেঁপে কেঁপে উঠছে, চাহনি ভয়ঙ্কর। জাঙ্কুক ভাবে এবার হয়তো বোগাম রেগে যাবে। রেগে মেগে জাঙ্কুককে বেরিয়ে যেতে বললে, কিন্তু না। বোগাম একটা দীর্ঘশ্বাস ফেলে ড্রিঙ্কসের গ্লাস তুলে নিয়ে বলে, তুমি অনেক বদলে গিয়েছো জিয়ন জাঙ্কুক। ঘড়ির কাঁটায় 1:07 মিনিট। তের অবশেষে ঘুম ভাঙে, আর মোড়া দিয়ে চোখ খুলে হাই তুলে পাশে তাকাতেই তার রুহ কেঁপে উঠে ভয়ে। সজোরে একটা চিৎকার দিতে যাচ্ছিল, কিন্তু পরের মুহূর্তে মস্তিষ্ক জানান দেয় আসলে কি ঘটছে। ইয়ঞ্জুন! মেয়েটা দরজার পাশে দাঁড়িয়ে আছে, হাতে ট্রে নিয়ে, মুখে লাজুক হাসি। হুট করে তাকে দেখেতে ভয় পেয়ে গিয়েছিল। আপনি বেলা করে ঘুমাচ্ছেন দেখে জিন্নুন আপনার জন্য ব্রেকফাস্ট পাঠিয়েছে, লাঞ্চও বলা চলে, বলে হাতের ট্রেটা টেবিলে নামিয়ে রাখে।
জঙ্কুক উপ্পা বলল আপনাকে ডেকে দিতে। জঙ্কুক? ও ফিরে এসেছে? হ্যাঁ। টেনিস চুপ হয়ে যায়। জাঙ্কুকের নামটা শুনলে বুকের ভিতর অদ্ভুত একটা কাঁপুনি সৃষ্টি হয়, হৃদস্পন্দন থমকে যায়। এমন কেন হয় এবং এই অনুভূতির নাম কি তে তা জানে না। জাঙ্কুক চলে যাওয়ার পর দুবার তে ঘুম থেকে উঠেছে, শুধু দেখার জন্য যে জাঙ্কুক ফিরেছে কিনা। ফিরেনি দেখে শাওয়ার নিয়ে আবার ঘুমিয়ে পড়েছিল। তে ইয়ঞ্জনকে খাবারগুলো নিয়ে যেতে বলে ইয়ঞ্জন মাথা নেড়ে চুপচাপ প্রস্থান করে। দরজা বন্ধ হওয়ার পরই তে একটা দীর্ঘশ্বাস ফেলে। গত কয়েকদিন যাবৎ সে অস্বাভাবিকভাবে ঘুমাচ্ছে। হয়তো আগে ঠিকমতো ঘুমাতে পারেনি, তাই হতে পারে এই ঘুম কোনো শান্তির নয়, ক্লান্তির মুক্তি। বেড থেকে উঠে এলোমেলো পায়ে দরজার দিকে হাঁটতে থাকে তে। উদ্দেশ্য জাঙ্কুক। পরনে জাঙ্কুকের পায়জামা, টপ তার গায়ে ঢিলা ঢালা, বড় সড়ো, প্যান্টটাও বড়। আয়নায় নিজেকে এক নজর দেখে অদ্ভুত শান্তি লাগে তার কাছে। ঠোঁটের কোণে আচমকা একটা মিষ্টি হাসির রেশ দেখা যায়। কেউ একজনের গায়ের সুগন্ধ তাকে ঘিরে রেখেছে অতি যত্নে। হয়তো সে কারণে চুল এখনো আঁচড়ানো হয়নি, চোখে ঘুমের ছায়া রয়ে গেছে এখনো। ঠান্ডা পানি তার তন্দ্রা কাটাতে পারেনি। ঘুমে আচ্ছন্ন চোখ জোড়া নিয়ে এগিয়ে চলে তার গন্তব্যে। লাউঞ্জে ঢুকে দেখলো জাঙ্কুক সোফায় বসে কিছু ফাইল দেখছে। পাশে নামজুন বসে আছে, শান্ত মনোযোগী মুখভঙ্গি। তে এক মুহূর্ত থামে না, বরং কোনো শব্দ, লাজুকতা প্রশ্ন না করে সরাসরি জাঙ্কুকের দিকে গিয়ে যায়। হাত থেকে ফাইলটি কেড়ে নিয়ে এক ঝটকায় নামজনের দিকে ছুঁড়ে ফেলে। তারপর একটা নিঃশব্দ দুঃসাহসের সহিত জাঙ্কুকের কোলে বসে পড়ে। নামজন তো হতভম্বের নেই, তাকিয়ে থাকে তার দিকে। তে জাঙ্কুক কিছু বলতেই যাচ্ছিল, কিন্তু বাক্যটা তার ঠোঁট ভেদ করে আর বেরোতে পারেনি। তে তর্জনী ছুঁয়ে যায় জাঙ্কুকের ঠোঁটে, অতঃপর আঙ্গুলগুলো জাঙ্কুকের কালো চুলে জড়িয়ে পড়ে। এক আদিম দৃঢ়তায় শক্তবাদনে মিশে যায় জাঙ্কুকের বুকে। জাঙ্কুকের দেহ এক মুহূর্তের জন্য স্থির হয়ে যায়। হিতাহিত জ্ঞান শূন্য হয়ে পড়ে তার মস্তিষ্ক। এমন আক্রমণ সে একদমই আশা করেনি। তবুও সরে যায় না, বাধা দেয় না এই বেহায়া রমণীকে, বরং বলিষ্ঠ হাত দিয়ে নিবিড় আলিঙ্গনেতে শরীর দখল করে নেয়। তে ঠোঁট বাঁকিয়ে নেয় দুষ্ট হাসিতে, আর জাঙ্কুকের মুখবয়বে ছেয়ে যায় সে বিরল শান্ত আনন্দের ছায়া। স্নেহময় পরে সে হাত বোলাতে থাকে তের পিঠে। ইয়ঙ্গি আর জিমিন যথেষ্ট ছিল না নাকি? এখন তোমরা শুরু করেছো? নামজনের শুষ্ক কণ্ঠে দুজনেই মুচকি হাসে। তে জাঙ্কুকের কাঁধে মাথা রেখে আলতোভাবে জড়িয়ে ধরে। এবার থেকে রোজ এমনটাই হবে, কমপ্লেন করে লাভ নেই। নামজন একটা দীর্ঘশ্বাস ছেড়ে হতাশায় মাথা নাড়ে। অন্তত খাওয়ার সময় এমন আষ্টি পৃষ্ঠে চিপটায় থাকো না প্লিজ। ইউনু পাশে থেকে হাত জোর করে মিনতি করার ভঙ্গিতে বলে। তে দুষ্টুমি ভরা হাসি হেসে জবাব দেয়, খাওয়ার সময় তো এত দিকে তাকাতে হয় না। ইউনু গভীর একটা নিঃশ্বাস ফেলে চুপ করে বসে থাকে, চোখে মুখে হতাশার ছাপ। জিমিন হাসতে হাসতে বলে, ওর সঙ্গে কেউ পারবে না, সেটা তো জানো। যাই হোক, ইয়ঙ্গি আর হসককে ডাকো, সবার সাথে কথা আছে আমার। তে ভ্রুকুচকে গাল ফুলিয়ে বলে, আমি কোথাও যাব না। তোমরা তোমাদের গোপন আলাপ যেখানে খুশি সেখানে সারো, তবে আমি এখানেই থাকবো। আমি কি তোমাকে কোথাও যেতে বলেছি? বলিনি তো। তাহলে আমি কি শুনবো? তুমি শুধু শুনবেও না, দেখবেও। মানে আমি তোমাদের সঙ্গে মিশনে যাচ্ছি, তাই না? দেখা যাক। মাফিয়া জগতের সব থেকে শক্তিশালী লিডার জিয়ন জাঙ্কুক। তার নাম উচ্চারণে নীরবতা নেমে আসে। শ্বাসরুদ্ধ হয়ে থাকে জনসমাগমের প্রতিটি কোণ। সে শুধু একজন মানুষ নয়, একটি চলমান আতঙ্ক। কিন্তু এই মাফিয়া জগতে আলো যতই উজ্জ্বল, ছায়া তত গভীর। তাই তার শত্রু কেবল জংসুক নয়, প্রতিটি ঈর্ষান্বিত চোখ, প্রতিটি লুকানো উচ্ছ্বাসা, প্রতিটি বিদ্বেষ সবই তার বিপক্ষে। যেখানে শত্রু সেখানেই বিপদ। আর জাঙ্কুক জানে কখনো কখনো সেই বিপদকে নীরবে নিঃশেষ করাই শ্রেয়। এবারও তাই হবে। চ্যারিটি অনুষ্ঠানের আড়ালে পরিকল্পনা চলছে, এক নিঃশব্দ মৃত্যুর পরিকল্পনা। দান উৎসবের মুখ ঘষে রক্তের লাল ছায়া, সুভাষিত মদের গন্ধে মিশে যাবে মৃত্যুর ধোয়া। তাহলে তুমি বলতে চাচ্ছ যে আমি যাচ্ছি না তোমাদের সঙ্গে? তে চোখে ফুটে ওঠে রাগ আর অভিমান। পাশে বসা ইয়ঙ্গি নিঃশব্দ, ঠোঁটের কোণে বাঁকা হাসি। জাঙ্কুক এবার ফাইল থেকে মুখ তুলে তাকায়। তুমি কখনো আগে ওইসব জায়গায় যাওনি তে, আর এবারও যাবে না। ওইসব জায়গা অনেক ডেঞ্জারাস। আমি জানি কি কি বিপদ হতে পারে, আর আমি নিজেকে রক্ষা করতে পারবো। জানি আমি, তবুও যাচ্ছ না। আমরা সামলে নিব ব্যাপারটা। আমি যেতে চাই। আমি একটুও তোমাদের সাহায্য করতে পারবো না তে। তর্ক করে লাভ নেই, এটাই আমার ফাইনাল ডিসিশন। ধুর, তোমাদের প্ল্যান একদম বাজে। শেষ পর্যন্ত উল্টোটা হবে। তোমরা একদল অযোগ্য প্ল্যানার, বুঝলে? ঠিক আছে, বুঝলাম, কিন্তু তবুও তুমি যাবে না। এবার নামজনের দিকে তাকালো, চোখে অনুরোধের দাগ।
সাহায্যের আবেদন। নামজুন মাথা নাড়ালো মাত্র, তার মুখে কোনো মন্তব্য নেই। মুহূর্তে উভয়ে নীরবতার কাছে হেরে যায়। জাঙ্কুকের মাথায় শুধু সংহুনের প্রশ্ন ঘুরপাক খেতে থাকে। হ্যাঁ, ও এখন আমার সঙ্গেই থাকে। জংসুকের ডল তোমার কাজে আসবে জাঙ্কুক, ওকে ওইভাবে ইউজ করো। জাঙ্কুক সংহুনের কথার লুকোনো অর্থ বুঝতে পারে। সে আরো ভালো করে জানে তেকে শুধুমাত্র ডান্সার বা প্রলোভনের অস্ত্র হিসেবে দেখা হলে বড় নির্বোধতা। এই পৃথিবীর অন্ধকারে হেঁটে সে প্রায় ধ্বংসের দূরে পৌঁছে গেছে, কিন্তু এখন সে আর কারো দাসী নয়। জাঙ্কুকের কোনো খেলনা নয় তে একটা অনিবার্য আগুন, হাস্যকর নয় বরং দরকারি। তে খানিকটা গর্ব করে ঠোঁট উঠিয়ে বলল, তোমাদের অনেক পয়েন্টের ঘাটতি আছে। যেমন? প্রথমত তুমি ভাবছো তুমি তোমার শত্রুর আস্তানায় ঢুকে কিছু চুক্তি নিয়ে বসবে, সামান্য লোভ দেখাবে, আর তোমার টিম এই ফাঁকে কাজ সেরে ফেলবে। তাহলে তোমার কাজের কাজ কিচ্ছু হবে না, উল্টো সময় নষ্ট হবে। জাঙ্কুক জানে এই কাজে শুধুমাত্র শক্তি নয়, বুদ্ধিমত্তাও প্রয়োজন। তে বুদ্ধিমতী হলো তেকে সে কখনোই ওখানে নিয়ে যাবে না। ঠোঁটের করে একটুখানি দুষ্টি হাসি টেনে এসে বলল, বুঝতে পেরেছি, তোমার স্টুডেন্টসদের একটু শিখাও কিভাবে বুদ্ধি অস্ত্রের মতো ব্যবহার করতে হবে। যাও, আর সময় নষ্ট করো না এখানে। জাঙ্কুকের কথা শুনে তের মুখে বিরক্তির রেশ দেখা যায়। তোমরা ভাবছো আমি এমন বিপজ্জনক মিশন নিয়ে কথা বলছি কিভাবে? আমার তো কোনো এক্সপেরিয়েন্স নেই, কিন্তু একটাবার ভেবে দেখো, হতাশ হবে না। ভেবে দেখবো মানে ঠিক কি বলতে চাইছো তুমি? তে গভীর দৃষ্টিতে জাঙ্কুকের দিকে তাকালো। তুমি নিজেই বলেছিলে তোমাকে থামানো যাবে না, কারণ তুমি ওই লোকটার তথাকথিত চ্যারিটি ইভেন্টে এর আগেও গিয়েছো। বলেছিলে সে সবসময় মূল হলে থাকে, আর তার পার্সোনাল রুমের সামনে সবসময় গার্ড থাকে, তাই তো? জাঙ্কুক চুপচাপ মাথা নাড়ায়। তোমাদের পরিকল্পনা হলো ওই করিডোরে ঢুকে সিসি ক্যামেরাগুলো বন্ধ করে গার্ডদের মেরে বিশৃঙ্খলা তৈরি করা। কিন্তু আমার কথা হচ্ছে তোমাদের এত ঝামেলা পোহাতে হবে না। তুমি নিজেই বলেছিলে ওই মানুষটা বেশ চিল মানুষ, ভোগ জানে ভয় জানে না। তে নিজের পরিকল্পনা সম্পর্কে সবাইকে অবগত করে। জাঙ্কুক তাকিয়ে থাকে, মুখে কোনো অভিব্যক্তি নেই, কিন্তু চোখে সে নির্দয় দহন। ইউনির দৃষ্টি কঠোর, নামজনের দৃষ্টি ভাবুক। ইউনু দ্বিধাগ্রস্ত হয়ে একবার জাঙ্কুকের দিকে তাকাচ্ছে তো একবার তের দিকে। জাঙ্কুক নড়ে না, কিছু বলে না, কারণ তার ভেতরে উত্তর আগেই ঠিক করা, তে যাবে না, কোনোভাবেই না, এটাই ফাইনাল ডিসিশন। তের পরিকল্পনা শুনে সবাই রাজি হলো, জাঙ্কুক রাজি হয়নি। শুরুতেই না করে দিয়েছে বারবার, এমনকি ইয়ুঙ্গি পর্যন্ত বলেছে ওর কথায় যুক্তি আছে। জাঙ্কুকের চাহনি হিংস্র, চোয়াল শক্ত করে বসে রইল সে। তের প্রতিটি কথায় সবাই সম্মতি জানিয়েছে, শুধুমাত্র সে বাদে। নামজুন চেয়ার থেকে উঠে গিয়ে জাঙ্কুকের দিকে তাকায়, নীরবভাবে পর্যবেক্ষণ করে জাঙ্কুকের অভিব্যক্তি, বোঝার চেষ্টা করে কিভাবে মাফিয়া বস নিজের সিদ্ধান্ত টেনে আনে। বাতাসে গুঞ্জন ভাসছে, জংসুকও ওখানেই থাকতে পারে। নামজুনের কথা শুনে তে না বোধক মাথা নাড়ায়। না, এমন পার্টিতে জংসুক যায় না। জাঙ্কুক কিছুক্ষণ তের দিকে তাকিয়ে থাকে নীরবে, তারপর চোখ সরিয়ে নেয়। প্ল্যান চেঞ্জ হবে না, তুমি যাবে না। এই শেষ কথাটাই ছিল জাঙ্কুকের আদেশ। সে উঠে দাঁড়ায়। তে কিছু বলতে গিয়ে থমকে যায়। জাঙ্কুকের কণ্ঠে কোনো বিতর্কের অনুমতি নেই। সবাই প্রস্তুতি শুরু করো বলে হন করে বেরিয়ে গেল জাঙ্কুক। তে সঙ্গে সঙ্গে গাল ফুলিয়ে নেয়। আমি ওর সাথে কথা বলে দেখবো। থাকতে ও তোমার জীবনের ঝুঁকি নেবে না, কাজটা অনেক ডেঞ্জারাস একটা কাজ। হ্যাঁ সুইট, কিন্তু আমি ফিডার খাওয়া পিবি না বলে সে আর নামজনকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে জাঙ্কুকের পিছনে পিছনে বেরিয়ে যায়, চোখে অদম্য আগ্রহ। ইয়ুঙ্গি এবার দীর্ঘশ্বাস ছেড়ে বলল, দুজনেই একরোখা, জেদি।